সবাইকে আজকের আলোচনায় স্বাগতম। আজ আমরা কথা বলবো টেক ওয়ার্ল্ড বাংলাদেশের 12 নভেম্বরের কিছু সোর্স নিয়ে। আর আমাদের লক্ষ্য হলো এই খবরগুলোর ভেতর থেকে প্রযুক্তি দুনিয়ার কিছু জরুরি প্যাটার্ন কিছু ট্রেন্ড খুঁজে বের করা। তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। প্রথম সোর্সটাতেই একটা বেশ ইন্টারেস্টিং শব্দ চোখে পড়ল, সিলিকন রিভার। বলা হচ্ছে মালয়েশিয়ার মতো বাংলাদেশও নাকি সেমিকন্ডাক্টর শিল্পকে ঘিরে এরকমই একটা হাব তৈরির পথে হাঁটছে। ব্যাপারটা কি? সিলিকন রিভার নামটা শুনলে তো আমেরিকার সিলিকন ভ্যালির কথাই মনে হয়। ঠিক ধরেছেন। মালয়েশিয়ার সিলিকন রিভার ভিশনটা মূলত আমেরিকার সিলিকন ভ্যালির আদলেই নিজেদের একটা প্রযুক্তি হাব তৈরির পরিকল্পনা। আর বাংলাদেশও এখন সেমিকন্ডাক্টর শিল্পকে ঘিরে ঠিক সেরকমই একটা স্বপ্ন দেখছে। আর এটা কিন্তু শুধু স্বপ্ন পর্যায়ে নেই। সোর্স বলছে দেশে ইতিমধ্যে 1 ডজনেরও বেশি সেমিকন্ডাক্টর স্টার্টআপ কাজ শুরু করে দিয়েছে। সংখ্যাটা হয়তো খুব বড় নয়, কিন্তু এর পেছনের গল্পটা বেশ অসাধারণ। কি সেই গল্প? গল্পটা হলো ব্রেন গেইনের। আমরা তো সবসময় ব্রেন ড্রেন বা মেধা পাচারের কথা শুনি, তাই না? হ্যাঁ, শুনি তো। কিন্তু এখানে ঘটছে ঠিক তার উল্টোটা। এই স্টার্টআপগুলোর নেতৃত্বে আছেন এমন সব বাংলাদেশি পেশাদার যারা ইন্টেল, এনভিডিয়া, গুগলের মতো বিশ্বের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করে এখন দেশে ফিরে এসেছেন। তারা শুধু নিজেদের মেধা নয়, সাথে করে নিয়ে এসেছেন অভিজ্ঞতা, নেটওয়ার্ক আর বিশ্বমানের কাজের একটা সংস্কৃতি। আচ্ছা, দেশে 1 ডজন সেমিকন্ডাক্টর স্টার্টআপ হয়েছে, এটা তো দারুণ খবর। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে, এগুলো কি টিকে থাকতে পারবে? কারণ আমরা তো জানি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তো শুধু মেধার ওপর চলে না। এর জন্য বিলিয়ন ডলারের বিনিয়োগ লাগে, অত্যাধুনিক ল্যাব বা ফ্যাব লাগে। সেই টাকাটা কোত্থেকে আসবে? এটা কি একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন হয়ে যাচ্ছে না? প্রশ্নটা খুবই যৌক্তিক। সেমিকন্ডাক্টর চিপ তৈরি বা ফ্যাব্রিকেশন প্ল্যান্ট বসানো ফ্যাক্টরি তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু বাংলাদেশের স্টার্টআপগুলো শুরুতে সেদিকে যাচ্ছে না। তারা মূলত ফ্যাবলেস মডেলে কাজ করছে, অর্থাৎ তারা চিপ ডিজাইন করছে। আর এই ডিজাইনটাই হলো আসল মেধা সম্পদ। আচ্ছা, ধরুন, সেমিকন্ডাক্টরকে যদি আধুনিক প্রযুক্তির মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়, তাহলে এই ডিজাইন হলো সেই মস্তিষ্কের ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেলে তারা বিশ্বের অন্য কোনো দেশের ফ্যাক্টরিতে পাঠিয়ে চিপ তৈরি করিয়ে আনতে পারে। তাই শুরুর বিনিয়োগটা মূলত মেধা এবং সফটওয়্যারের ওপর, যা তুলনামূলকভাবে কম। তার মানে আমরা ব্রেইনটা আপাতত বাইরে থেকে কিনছি না, বরং নিজেরা ব্রেইনের ডিজাইন। একদম, আমরা নিজেরাই ডিজাইন তৈরি করছি। এটা একটা স্মার্ট কৌশল। কিন্তু আপনি যে ফিরে আসা পেশাদারদের কথা বললেন, তাদের নিয়েও আমার একটা ভাবনা আছে। যারা ইন্টেল বা গুগলের মতো জায়গা থেকে ফিরে আসছেন, তারা কি বাংলাদেশের কাজের পরিবেশের সাথে সহজে মানিয়ে নিতে পারবেন? কর্পোরেট কালচারের এই পার্থক্যটা তো একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। অবশ্যই একটা চ্যালেঞ্জ, কিন্তু এর একটা অন্য দিকও আছে। তারা শুধু মানিয়ে নিতে আসছেন না, তারা এখানকার কাজের সংস্কৃতিকে বদলে দিতে আসছেন। তাদের হাত ধরেই হয়তো দেশে একটি বিশ্বমানের কাজের পরিবেশ তৈরি হবে, যা আরও অনেককে দেশে ফিরতে উৎসাহিত করবে। আর এই চেষ্টার ফলও কিন্তু আমরা দেখতে শুরু করেছি। আমাদের অন্য একটি সোর্স বলছে এশিয়ান ওশিয়ানিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন অ্যাসোসিওর ডিজিটাল সামিট 2025-এ বাংলাদেশের 2টি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে, প্রাইডসেস ও রাইজ আপ ল্যাবস। এই ধরনের পুরস্কার বা সম্মাননা আসলে কতটা প্রভাব ফেলে? এগুলো কি শুধু শোকেসে সাজিয়ে রাখার জন্য, নাকি এর কোনো বাস্তব মূল্য আছে? এর বাস্তব মূল্য কিন্তু বিশাল। যখন একটি বাংলাদেশি কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পায়, তখন এটা শুধু ওই কোম্পানির জন্য নয়, পুরো দেশের প্রযুক্তি খাতের জন্য একটা আস্থার সনদ হিসেবে কাজ করে। বিদেশি বিনিয়োগকারী বা গ্রাহকরা তখন বাংলাদেশকে আরও গুরুত্বের সাথে নেয়। তাই একদিকে সিলিকন রিভারের মতো দীর্ঘমেয়াদী স্বপ্ন, আর অন্যদিকে এই ধরনের স্বীকৃতি, দুটোই প্রমাণ করে যে বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং সক্ষমতা দুটোই সঠিক পথে এগোচ্ছে। বোঝা গেল। তাহলে আমাদের হাতে অভিজ্ঞ পেশাদাররা ফিরে আসছেন, আন্তর্জাতিক স্বীকৃতিও মিলছে। কিন্তু এই গতিটা ধরে রাখতে হলে তো নতুন প্রজন্মের মেধাবী কর্মীও লাগবে। একটা প্রজন্ম দিয়ে তো আর ইন্ডাস্ট্রি চলে না। এখানে আমাদের পরের সোর্সটা চলে আসে, যেখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর জন্য A2I এবং ICT বিভাগ একসাথে কাজ করছে। এটা একটা অত্যন্ত দূরদর্শী পদক্ষেপ। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আর শিল্প খাতের মধ্যে একটা বড় দূরত্বের কথা প্রায়ই শোনা যায়। এটা তো ঠিক।
বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বেরোচ্ছে, ইন্ডাস্ট্রি বলছে তারা নাকি কাজের জন্য প্রস্তুত নয়। এই উদ্যোগটি সেই দূরত্ব কমানোর একটা চেষ্টা। যখন সেমিকন্ডাক্টরের মতো একটা অগ্রসর শিল্পের কথা আমরা বলছি, তখন আমাদের এমন কর্মী দরকার যাদের শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং হাতে কলমে কাজ করার দক্ষতাও আছে। কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা উদ্যোগ কি এত বড় একটা ইন্ডাস্ট্রির চাহিদা মেটানোর জন্য যথেষ্ট? হয়তো যথেষ্ট নয়, কিন্তু এটা একটা দারুণ সূচনা। এই মডেলটা যদি সফল হয়, তাহলে এটা দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটা উদাহরণ হয়ে উঠবে। সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প খাত, এই তিনের সমন্বয় ছাড়া কোনো দেশেই প্রযুক্তিগত বিপ্লব ঘটেনি। এই উদ্যোগটি সেই সমন্বয়ের একটি চমৎকার উদাহরণ। বিষয়টা বেশ আশাব্যঞ্জক। বাংলাদেশে এই যে তিরমায়ানো মানুষ দেশে ফিরে এসে নতুন কিছু তৈরি করার চেষ্টা করছে, এটা দারুণ খবর। কিন্তু ঠিক উল্টো একটা ঘটনা ঘটছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মঞ্চে, যেখানে একজন শীর্ষ বিজ্ঞানী নিজেই একটা বড় প্রতিষ্ঠান ছেড়ে দিচ্ছেন নতুন কিছু করার জন্য। আমাদের পরের সোর্সটা তো এটাই বলছে, তাই না? ঠিক তাই। আর খবরটা প্রযুক্তি বিশ্বকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। বিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক এবং এআই এর অন্যতম গডফাদার হিসেবে পরিচিত ইয়ান লেকুন মেটা ছাড়ছেন। তিনি শুধু একজন সাধারণ কর্মী নন, তিনি ছিলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী। ওয়াও! মেটার মতো কোম্পানির শীর্ষ এআই বিজ্ঞানীর পদ ছেড়ে দিচ্ছেন। এটা তো অনেকটা যুদ্ধের মাঝখানে সেরা জেনারেলের সেনাবাহিনী ছেড়ে দেওয়ার মতো শোনায়। কেন এমন সিদ্ধান্ত? তিনি কি নিজের কোনো এআই স্টার্টআপ তৈরি করতে যাচ্ছেন? সোর্স অনুযায়ী পরিকল্পনাটা ঠিক সেরকমই। আর এখানে একটা জরুরি প্রশ্ন উঠে আসে। যখন ইয়ান লেকুনের মতো একজন ব্যক্তি, যার হাতে মেটার মতো প্রতিষ্ঠানের প্রায় অঢেল রিসোর্স আছে, তিনি সব ছেড়ে দিয়ে একেবারে গোড়া থেকে কিছু শুরু করতে চান, এটা কিসের ইঙ্গিত দেয়? এর একটা সম্ভাব্য ব্যাখ্যা হল, বড় কর্পোরেট কাঠামো অনেক সময় উদ্ভাবনের পথে বাধার হয়ে দাঁড়ায়। হয়তো তার মাথায় এমন কোনো যুগান্তকারী আইডিয়া এসেছে যা মেটার মতো বড় জাহাজের দিক পরিবর্তন করে বাস্তবায়ন করা কঠিন। নিজের ছোট নৌকা নিয়ে হয়তো তিনি আরও দ্রুত এবং স্বাধীনভাবে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এটা তো সেই ক্লাসিক গ্যারেজ স্টার্টআপের গল্পের মতো শোনাচ্ছে। কিন্তু এখনকার দিনে, বিশেষ করে এআই এর জগতে, যেখানে অনেক কম্পিউটিং পাওয়ার আর ডেটা লাগে, সেখানে কি একজন ব্যক্তির পক্ষে বড় কোম্পানিগুলোকে চ্যালেঞ্জ করা সম্ভব? ক্লাউড কম্পিউটিংয়ের সহজলভ্যতার কারণে এখন ছোট টিম বা একজন ব্যক্তিও এমন কিছু তৈরি করতে পারে যা আগে শুধু বড় ল্যাবেই সম্ভব ছিল। ইয়ান লেকুনের এই পদক্ষেপ হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে উদ্ভাবনের একটি নতুন ধারার সূচনা করতে পারে, যেখানে বড় কর্পোরেশনের বাইরে থেকেও যুগান্তকারী কাজ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে দুটি ভিন্ন স্কেলে একই প্যাটার্ন দেখছি। একদিকে বাংলাদেশ একটি দেশ হিসেবে সেমিকন্ডাক্টরের মতো একটি প্রতিষ্ঠিত শিল্পের নতুন করে স্রষ্টা হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ইয়ান লেকুনের মতো একজন ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো একটি নতুন শিল্পের শীর্ষ থেকে বেরিয়ে এসে আরও নতুন কিছু সৃষ্টি করতে চাইছেন। দুটোই কিন্তু ভোক্তা থেকে স্রষ্টা হওয়ার গল্প, একটি জাতীয় পর্যায়ে, অন্যটি ব্যক্তিগত। অসাধারণ একটা সংযোগ। দুটোই ঝুঁকি নেওয়ার এবং নতুন কিছু গড়ার গল্প। আর এই যে বড় প্রযুক্তি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে, এখান থেকেই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, আমাদের নিজেদের ডিজিটাল জীবনের ওপর আমাদের নিয়ন্ত্রণ আসলে কতটা? এই ভাবনা থেকেই কিন্তু আমাদের শেষ টপিকটা উঠে আসছে। ঠিক। প্রযুক্তির এই বিশাল পরিবর্তনের পাশাপাশি আমাদের প্রতিদিনের জীবনের একটা উদ্বেগের কথাও সোর্সে উঠে এসেছে, আর তা হল ব্রাউজারের ইনকগনিটো মোড। এক মিনিট, আমি এখানে একটু থামতে চাই। আমার তো ধারণা ছিল ইনকগনিটো মোড মানেই আমি ইন্টারনেটে অদৃশ্য। এটা কি সত্যি নয়? এটা একটা খুবই সাধারণ এবং বহুল প্রচলিত ভুল ধারণা। প্রায় সবাই এটাই মনে করে। কিন্তু বাস্তবতা হলো, ইনকগনিটো মোড আপনাকে অদৃশ্য করে না। তাহলে আসল কাজটা কি? আমি তো ভাবতাম ইনকগনিটো অন করলে সব চিন্তা শেষ, কেউ কিছু দেখতে পাবে না। আপনি বলছেন আমার ইন্টারনেট প্রোভাইডারও আমাকে দেখতে পায়। এটা তো একটা বিরাট ব্যাপার। বিষয়টা একটু ভেঙে বলা যাক। ইনকগনিটো মোডকে একটা হোটেলের ঘরের সাথে তুলনা করতে পারেন। আপনি হোটেলে চেক ইন করলেন, ঘরে থাকলেন, যা করার করলেন, তারপর চেক আউট করার সময় ঘরটা একদম পরিষ্কার করে দিয়ে আসলেন। আপনার কোনো জিনিসপত্র, কোনো চিহ্নই সেই ঘরে থাকল না।
আচ্ছা। ইনকগনিটো মোড ঠিক এই কাজটাই করে। আপনার ব্রাউজিং সেশন শেষ হলে আপনার নিজের কম্পিউটার বা ফোন থেকে ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ বা সাইট ডেটা মুছে দেয়। ফলে আপনার পরে অন্য কেউ ওই ডিভাইস ব্যবহার করলে আপনার অ্যাক্টিভিটি দেখতে পাবে না। কিন্তু এখানে নিশ্চয়ই এটা কিন্তু আছে। বড় একটা কিন্তু আছে। আপনি যে হোটেলে ছিলেন সেই হোটেলের ম্যানেজার, অর্থাৎ আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি, সে কিন্তু ঠিকই জানে আপনি কোন ঘরে ছিলেন এবং কখন চেক ইন বা চেক আউট করেছেন। একইভাবে আপনি যদি অফিসের নেটওয়ার্ক ব্যবহার করেন, আপনার আইটি বিভাগও আপনার কার্যক্রম দেখতে পারে। আর আপনি যে ওয়েবসাইটে যাচ্ছেন, ধরা যাক ফেসবুক বা গুগল, তারাও জানে যে কেউ একজন তাদের সাইটে এসেছে। শুধু আপনার ডিভাইসে তার কোনো কুকি সেভ হচ্ছে না। তাই এটা সম্পূর্ণ গোপনীয়তার কোনো সমাধান নয়। তার মানে এটা আসলে নিয়ন্ত্রণের একটা ভ্রম বা ইলিউশন তৈরি করে। আমার এক বন্ধু একবার তার পার্টনারের জন্য সারপ্রাইজ গিফট খুঁজতে ইনকগনিটো মোড ব্যবহার করেছিল, কিন্তু ঠিক তার পরদিন থেকেই সে সেই একই গিফটের বিজ্ঞাপন তার সব সোশ্যাল মিডিয়া ফিডে দেখতে শুরু করে। সে তো অবাক। এখন বুঝতে পারছি কেন এমন হয়েছিল। আইপি অ্যাড্রেস সহ আরও অনেক কিছু ট্র্যাক করে। তাই আপনার বন্ধুর ঘটনাটি প্রমাণ করে যে ইনকগনিটো মোড তাকে অদৃশ্য করতে পারেনি। এটি ব্যক্তিগত ডিভাইসে গোপনীয়তা দেয়, নেটওয়ার্কে নয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় পেলাম। একদিকে বাংলাদেশ সিলিকন রিভারের মতো বড় স্বপ্ন দেখছে এবং আন্তর্জাতিক স্বীকৃতিও পাচ্ছে, আর সেই স্বপ্নের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার কাজও শুরু হয়েছে। একই সাথে আমরা দেখলাম বিশ্বজুড়ে এআই প্রযুক্তির নেতৃত্বে একটা বড় পরিবর্তন আসছে, যেখানে প্রতিষ্ঠিত কাঠামোর বাইরে থেকেও উদ্ভাবনের চেষ্টা চলছে। আর সবশেষে প্রযুক্তির এই বিশাল ঢেউয়ের মধ্যে আমাদের ব্যক্তিগত ডিজিটাল জীবনের নিয়ন্ত্রণ নিয়েও নতুন করে ভাবার সুযোগ তৈরি হলো। সব মিলিয়ে প্রযুক্তি স্থির নয়, এটি প্রতিনিয়ত বদলাচ্ছে এবং আমাদেরকেও এর সাথে সচেতনভাবে তাল মিলিয়ে চলতে হবে। শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম ইয়াং লেকনের মতো একজন ব্যক্তি নতুন কিছু তৈরি করতে একটি বড় প্রতিষ্ঠান ছাড়ছেন, আবার বাংলাদেশের মতো একটি পুরো দেশ সেমিকন্ডাক্টরের মতো নতুন একটি শিল্পখাত তৈরির চেষ্টা করছে। এখান থেকে ভাবনার বিষয় হলো, প্রযুক্তির নিছক ভোক্তা থেকে পরবর্তী বড় উদ্ভাবক বা স্রষ্টা হয়ে ওঠার জন্য একজন ব্যক্তি বা একটি দেশের ঠিক কোন উপাদানগুলো সবচেয়ে বেশি জরুরি? ঝুঁকি নেওয়ার সাহস, সঠিক সময়ে সঠিক সুযোগটা নেওয়া, নাকি অন্য কিছু?